দিন শেষে নিয়ন্ত্রণ সংস্থা বনাম মার্কেট প্লেয়ারের যুদ্ধ বন্ধ করতে সরকারের ফান্ড সরবরাহের যে বিকল্প নেই তা সহজে অনুমেয়। জন্য পারচেজ পাওয়ার কিন্তু ওই পোর্টফোলিওতে পারচেজ পাওয়ার সৃষ্টি হচ্ছে না। আচ্ছা, মার্ক টু মার্কেটে করার ফলে বাজারের প্রাইস যখন ফল করতো তখন ওই ব্যাংকগুলোর ওই পোর্টফোলিওতে পারচেজ পাওয়ার ক্রিয়েট হতো। ওই সময়ের বাজার পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকরী হলেও বর্তমানে এটি নতুন সমস্যা তৈরি করেছে। মার্কেটের অ্যাক্টিভিটি এত ডাউন হয়ে গেছে, বিনিয়োগকারীরা হতাশ, মার্কেটের ইনভেস্টমেন্টও কিন্তু সাইড লাইনে পড়ে আছে, অনেকজনে তো কমপ্লিটলি ক্যাপিটাল লসের মধ্যেই আছে। সাবসিডিয়ারির নেগেটিভ ইকুইটি কিভাবে সমাধান করবে সে বিষয়ে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। বুক বিল্ডিং আইনটাকে কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা হয় নাই এবং আজকে দেখেন প্রায় এত বছর হয়ে গেছে এখন পর্যন্ত আইনটাকে ঠিকমতো আমরা বাস্তবায়ন করতে পারিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন পারিনি? ওই আইনটার ভিতরে আমরা ওইখানে আবার চেঞ্জ করতে গেছি আমরা কেন? স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, পুঁজিবাজারের অস্থিরতা কমানোর জন্য বিনিয়োগকারী নিয়ন্ত্রণ সংস্থার দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কতটুকু ফলপ্রসূ হবে সেই পরিকল্পনা তা সময় বলে দেবে। তবে আলোচনা, উদ্যোগ গ্রহণ করা আর সেগুলোর বাস্তবায়ন করা এক নয়। প্রতিনিয়তই বিএসইসি কে মুখোমুখি হতে হবে নানা চ্যালেঞ্জের। তবে দিন শেষে নিয়ন্ত্রণ সংস্থা বনাম মার্কেট প্লেয়ারের যুদ্ধ বন্ধ করতে সরকারের ফান্ড সরবরাহের যে বিকল্প নেই তা সহজে অনুমেয়। টানা ৬ সপ্তাহ পতনের অন্ধকারে থাকার পর অবশেষে কিছুটা আলো এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। গেল সপ্তাহে সূচক 4.10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,785 পয়েন্ট। লেনদেন 423 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 1,722 কোটি টাকা। বাজার মূলধন কমেছে 395 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 390 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 232টির, কমেছে 123টির এবং অপরিবর্তিত রয়েছে 35টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা আলো থাকলেও পুরোই অন্ধকারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গত সপ্তাহে সিএসসি সূচক CASPI 92 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,385 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 57 কোটি 81 লাখ টাকা। এছাড়া 317 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 143টির, কমেছে 149টির এবং অপরিবর্তিত রয়েছে 25টির দর। দর্শক, 2010 সালে শেয়ার বাজার ধসের অন্যতম কারণ ছিল ব্যাংকগুলোর এক্সপোজার ইস্যু। বাজার মূল্যে বা মার্কেট প্রাইস পদ্ধতিতে এক্সপোজার গণনায় বেড়েছিল অতিরিক্ত বিক্রির চাপ। সেই শেয়ার বিক্রির চাপে নিয়ন্ত্রণ আনতেই 2022 সালে আবার কস্ট প্রাইস পদ্ধতি চালু করা হয়। ওই সময়ের বাজার পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকরী হলেও বর্তমানে এটি নতুন সমস্যা তৈরি করেছে। দীর্ঘ মন্দায় বাজার নিম্নমুখী হওয়ায় ব্যাংকের পোর্টফোলিওতে নতুন পারচেজ পাওয়ার তৈরি হচ্ছে না, যার ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন করে বিনিয়োগ করতে পারছে না। বিশেষ করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওগুলোতেও সেই 2010 সালে যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট তৎকালীন সময় ছিল টোটাল লায়াবিলিটিতে 10% বাজারে ইনভেস্টমেন্ট করা যেত, যেটা পরবর্তীতে এক্সপোজার লিমিট করে সেটা হচ্ছে যে টোটাল পেইড আপ ক্যাপিটালের 25%-এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এর ফলে যেটা দেখা গিয়েছে যে অধিকাংশ ব্যাংকগুলোই তার এক্সপোজার লিমিটের প্রায় কাছাকাছি বা তার অনেকে বেশি ছিল, তা যাই হোক সমন্বয় করে একটা লেভেলে নিয়ে আসা হয়েছে। তৎকালীন প্রথমে এটা যদিও মার্ক টু মার্কেট বেসিসে করা হয়েছিল, তখন এই মার্ক টু মার্কেট বেসিসটা যেটা সমস্যা তৈরি করতো যে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেই সেল প্রেশার চলে আসতো। পরবর্তী 2022 সালে এই মার্ক টু মার্কেট থেকে সরিয়ে এটাকে কস্ট প্রাইস মেথডে করা হয়েছে। কিন্তু এই কস্ট প্রাইস মেথড করার ফলে বাজারে ব্যাংকগুলোর জন্য পারচেজ পাওয়ার কিন্তু ওই পোর্টফোলিওতে পারচেজ পাওয়ার সৃষ্টি হচ্ছে না। আচ্ছা, মার্ক টু মার্কেটে করার ফলে বাজারের প্রাইস যখন ফল করতো তখন ওই ব্যাংকগুলোর ওই পোর্টফোলিওতে পারচেজ পাওয়ার ক্রিয়েট হতো। কিন্তু কস্ট প্রাইস করার ফলে প্রাইস ফিক্সড থাকছে, যার ফলে ওই ব্যাংকগুলোর পোর্টফোলিওতে এখন নতুন পারচেজ পাওয়ার ক্রিয়েট না হওয়ার ফলে বাজারে কিন্তু একটা বাই সাপোর্টও আমরা পাচ্ছি না। পরক্ষণে বাজারে যে বাজার থেকে যে ফান্ডগুলো শিফট হচ্ছে, বিশেষ করে ট্রেজারি বন্ডের যে ইন্টারেস্ট রেটটা অনেক হাই ইন্টারেস্ট রেটের ফলে এই বাজার থেকে প্রায় আমরা যেটা মনে করি যে আনুমানিক
আমরা ক্যালকুলেশন করে আমরা যেটা মোটামুটি ধারণা করছি যে প্রায় 25,000 কোটি টাকার মতো ফান্ড এই বাজার থেকে ট্রেজারি বন্ডে শিফট হয়েছে। এর বাইরে যারা ইনভেস্টররা যারা দীর্ঘদিন বাজারে বিনিয়োগ করে বাজার থেকে সেই পরিমাণ কাঙ্ক্ষিত রিটার্ন পাচ্ছিল না, তারাও বাজার থেকে সাইড লাইনে চলে গিয়েছে। এভাবে বাজারের একটা সাপ্লাই ডিমান্ড সাইডে চরম একটা হতাশা কাজ করছে। এরকম একটা আস্থা সংকটের মাঝে বাজারের গতি ফিরিয়ে আনতে হলে সরকারের বিশেষ করে গভর্নমেন্টের বিশেষ প্রণোদনা প্রয়োজন। বিশেষ করে স্বল্প সুদে একটি বড় একটি অ্যামাউন্ট এই বাজারের ফান্ডের সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে সরকার সরাসরি চাইলে সেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পুঁজিবাজারে একটা বিনিয়োগ করতে পারে, এখানে বর্তমানে যে লুক্রেটিভ প্রাইসের যেই ভালো ভালো যে কোম্পানির শেয়ারগুলো অনেক লুক্রেটিভ রেটে এখন পাওয়া যাচ্ছে, এগুলোকে গভর্নমেন্ট যদি একটা লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করে, বিশেষ করে ট্রেজারি বন্ডে যে ফান্ডগুলো শিফট হয়ে গেছে সেখানকার একটি ফান্ড যদি বাজারে যদি ফিরিয়ে আনার কোনো একটা উদ্যোগ নেয় গভর্নমেন্ট, তাহলে বাজারে পাবলিকদের মনে কিছু একটা আশার আলো আশার সঞ্চার হবে। আর আস্থার যখন বাজারে সবার মনে যখন আস্থার সৃষ্টি হবে বা আশার আলো সৃষ্টি হবে, তখন বাজারে কিন্তু সাধারণ ইনভেস্টরও বাজারে আসতে শুরু করবে, ইনভেস্টমেন্ট করা শুরু করবে। এখনকার সময় বাজারে যে প্রবলেমটা হয়েছে, সবাই আসলে সেল মোডেই আছে। কেউ আসলে যারা নতুন কোনো ফান্ড ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড হচ্ছে না, পাশাপাশি যাদের ইনভেস্টমেন্ট আছে তারা বাজার থেকে এক্সিট নেওয়ারই চিন্তা করছে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত উদ্যোগ গ্রহণ করা। আপনারা জানেন যে গত বছর যে এইরকম খারাপ অবস্থার মাঝেও গভর্নমেন্ট ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করা হয়েছে। এছাড়াও ডিভিডেন্ডের উপর বৈষম্যমূলক যে করনীতি আছে, এগুলোকে সংস্কার করা অত্যন্ত জরুরি। এমন একটি পরিস্থিতির মাঝে ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সটা আরোপ করা হয়েছে, এটা আমরা মনে করি যে এখন বর্তমানে আসলে যৌক্তিক সময় না। এটা বাজারকে যখন একটি স্টেবল পর্যায়ে নিয়ে আসা যাবে, তখন কিন্তু আসলে ক্যাপিটাল গেইনের উপর যদি ট্যাক্সটা আরোপ করা হতো, তখন বাজারের জন্য এটা ভালো হতো। তো আমার মনে হয় যে এখন এছাড়াও ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সটা আরোপ করা হয়েছে, সেটার সুফলও কিন্তু আমার মনে হয় সরকার পাবে না। বিশেষ করে আয়কর আইনের ধারা 135 অনুযায়ী যারা বড় ইনভেস্টর তারা কিন্তু গিফটের মাধ্যমে ট্যাক্সটাকে অ্যাভয়েড করার সুযোগটা পেয়ে যাচ্ছে। দর্শক, গ্রামীণ ফোন বাজারে তালিকাভুক্তির সময় কিংবা রবির আইপিওর সময় শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ছিল চোখে পড়ার মতো। বর্তমান শেয়ার বাজারের এই ক্রান্তিকালে জরুরি ভিত্তিতে একটি দৃশ্যমান আইপিও আনা হলে বাজারে আবারও শুরু হবে সরগরম। এছাড়া স্ক্রিপ্ট নিটিং এবং T1 বাস্তবায়ন হলে লেনদেনেরও কাটবে বৈরী প্রভাব। জরুরি ভিত্তিতে যদি আমরা চিন্তা করি, আপনার আগের শত আমি বলেছিলাম যে আমরা স্ক্রিপ্ট নেটিং T+1 করলে কিন্তু একটা টার্নওভারের সাইডে একটা ইম্প্যাক্ট পড়বে। বাট আপাতত আমি এখন যেটা মনে করি যে ওই জিনিসগুলি তো অবশ্যই করা উচিত। এছাড়া আমাদেরকে অ্যাকচুয়ালি একটা দৃশ্যমান যদি আইপিও আমরা আমাদের বাজারে যদি নিয়ে আসতে পারি, এখনই কিন্তু একটা খুব ভালো সময় এই আইপিওটা এনে বাজারকে আপনার অ্যাক্টিভিটি মার্কেটে বাড়ানোর জন্য। মার্কেটের অ্যাক্টিভিটি এত ডাউন হয়ে গেছে, বিনিয়োগকারীরা হতাশ, মার্কেটের ইনভেস্টমেন্টও কিন্তু সাইড লাইনে পড়ে আছে, অনেকজনে তো কমপ্লিটলি ক্যাপিটাল লসের মধ্যেই আছে। সো এরকম একটা সিচুয়েশনে যদি আপনি একটা দৃশ্যমান ভালো আইপিও যদি আনতে পারেন, দেখবেন যে মার্কেটের অ্যাক্টিভিটি কিন্তু স্ট্রংলি আবার বাড়া শুরু হবে, একটা রিভার্সাল আসা শুরু হবে। আমি একটু উদাহরণ দিচ্ছি, আপনারা জানবেন যে 2010-এ যখন গ্রামীণ ফোন এসেছে, বা ইভেন যখন 21-22-এর সময়ও যখন রবিও এসেছে, বড় বড় দৃশ্যমান আইপিও আসলে বিনিয়োগকারীদের মধ্যে একটা এক্সাইটমেন্ট আসে, নতুন নতুন বিনিয়োগকারী একটা আসার একটা অপরচুনিটি থাকে। সো আমি মনে করি আইপিও দিয়ে কিন্তু মার্কেটের একটা রিভার্সাল আনাটা সম্ভব। আপনার তো আমরা পাবলিকলি তো অনেক কমপ্লেন করে এসেছি যে আগের যে আইপিওগুলি ছিল তাদের কোয়ালিটি তো ভালো ছিল না, তাদের অ্যাপ্রুভাল প্রসেসটাও কিন্তু স্বাভাবিক ছিল না। সো এখন যেটা হয়েছে যে এই কমিশন আসার পরে ওই আইপিওগুলি আমার ধারণা খুব স্ট্রংলি ওদেরকে স্ক্রুটিনাইজ করেছে। এই স্ক্রুটিনির কারণে কিন্তু অনেকগুলি আইপিও হয়তোবা পারমিশন পাচ্ছে না। আর সেকেন্ড জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে, ইস্যু ম্যানেজাররাও কিন্তু দেখছে যে সংস্কার কমিটিকে কিন্তু বলা হয়েছে যে পাবলিক ইস্যু রুল, আইপিও রুলটাকে চেঞ্জ করার জন্য। সিন্স আমি ওই রুলের ফোকাস গ্রুপে আছি, আমরা কিন্তু এইটা কমপ্লিটলি একটা নিউ সেট অফ রুল করে, যেখানে আপনার ক্যাপিটাল রেজিংটা আরও ইজি হবে, ক্যাপিটাল রেজিংটা আরও ট্রান্সপারেন্ট হবে, ভালো ভালো কোম্পানি যদি আসতে পারে, ওরকম পলিসি আমরা যেটা করেছি, এটা অলরেডি আমরা টাস্কফোর্সকে জমা দিয়ে দিয়েছি, যেটা টাস্কফোর্স গিয়ে বিসেককে জমা দিয়ে দিয়েছে। আমার ধারণা ইস্যু ম্যানেজাররা ওয়েট করছে যখন এটা অ্যাকচুয়ালি রুল হবে, যখন এটা রুল হবে তখন তারা ভালো ভালো কোম্পানি থেকে ক্যাপিটাল রেজিংয়ে নিয়ে আসবে নতুন রুলের আন্ডারে। সো এই সিচুয়েশনে আমার বিসেকের প্রতি আহ্বান হবে যে খুব শীঘ্রই এটা পাবলিক ইস্যু করে, গ্যাজেট করে এটাকে একটা রুল করে দেন, তাহলে কিন্তু আপনার ভালো আইপিও আনার একটা পাইপলাইন ক্রিয়েট হয়ে যাবে।
ভালো কোম্পানি আনতে গেলে দিতে হবে ভালো দাম। অপ্রিয় হলো সত্য, আইপিওর বুক বিল্ডিং পদ্ধতি এখনো পারেনি যুগোপযোগী হতে। ভালো কোম্পানি আসতে হলে পরে লিস্টেড করাতে হলে তাদেরকে ভালো মূল্য দিতে হবে, দাম দিতে হবে। আর এই জন্যই কিন্তু বুক বিল্ডিং সিস্টেম করা হয়েছিল। আমরা 2004-এ যখন আমরা বোম্বে গিয়েছিলাম, এসএসসি, সিএসসি, ডিএসসি সব লোকজন মিলে, ইন্টারমিডিয়েট সবাই মিলে, মার্চেন্ট ব্যাংকাররা মিলে গিয়েছিলাম। সেখান থেকে বুক বিল্ডিং আইনটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যাপারে একটা প্রচ্ছন্ন নীতিমালা একটা নিয়ে আসছিলাম আমরা। সেই মার্চেন্ট ব্যাংকে সেই আপনার এটা কী বলে আমাদের বুক বিল্ডিং আইনটাকে কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। এবং আজকে দেখেন প্রায় এত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আইনটাকে ঠিকমতো আমরা বাস্তবায়ন করতে পারিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন পারিনি? ওই আইনটার ভিতরে আবার আমরা ওইখানে আবার চেঞ্জ করতে গেছি আমরা। কেন? এটা সহজ সরলভাবে বিডিং হবে, বিডিং হয়ে যারা শেয়ার নিতে চায় তারা নিবে না। সেখানে এমন একটা আইন করা হয়েছে, ফল্টি আইন করা হয়েছে, কেউ বুক বিল্ডিং শেয়ার আসতে পারে মার্কেট পায় না। তারা 10 মিনিটের ভিতরে সব শেয়ার বিক্রি হয়ে গেল। কেন? হু আর ইউ টু ডিক্টেট দ্য প্রাইস? লেট দ্য মার্কেট ডিক্টেট দ্য প্রাইস। এসএসসি এমন একটা আইন করেছিল, রং আইন, ফল্টি আইন করেছিল। আমরা আগেও বলছি, এখনও বলি, এই রং আইন দিয়ে করলে পরে ভালো কোম্পানি আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান অ্যাট্রাক্ট, তারা আসবে বলে মনে হয় না। শেয়ার বাজার মন্দায় লোকসানে বিনিয়োগকারীরা, বন্ধ হচ্ছে হাউসগুলোর শাখা। মার্চেন্ট ব্যাংক সিকিউরিটিজ হাউসগুলোর বিনিয়োগ ফান্ডও গেছে আটকে। সমাধান কোন পথে সে বিষয় নেই তাৎক্ষণিক ব্যবস্থা। প্রত্যেকটা বিনিয়োগকারী লস করেছে, প্রত্যেকটা বিনিয়োগকারী তাদের মুখে দিকে তাকানো যায় না। হাউসগুলো লস করতে, হাউসগুলো বন্ধ করার উপক্রম হয়ে গেছে। অনেকগুলো হাউস তাদের ব্রাঞ্চ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন। কেন? এই যে সংকুচিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে মার্কেটটা, এটার দিকে তো কেউ লক্ষ্য রাখতেছে না। এটা দিকে লক্ষ্য রাখা উচিত। এবং যাতে আমরা এটাকে, শেয়ার তো আসলে ব্যবসা না, এটা তো অনেকবারই বলি, এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা উচিত। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকরা ইনভেস্টমেন্ট করেছেন, তারাও তাদের ফান্ড মানে আটকে গেছে। লস করতে করতে ইকুইটি মাইনাস এমন হয়েছে, বিশাল একটা ঘাড়ের উপরে চেপে আছে। সেটা সম্বন্ধে কোনো প্রচলন নিতে মানা নাই বা বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এইগুলোকে অ্যাড্রেস করতে হবে। সব কিছু অ্যাড্রেস করলে পরে তাইলেই না মানুষের কনফিডেন্স পাবে এখানে আসার জন্য। সব উন্নত দেশের সব মার্কেটে কিন্তু তারা চেষ্টা করে যখন দেশি বিনিয়োগের সাথে সাথে বিদেশি বিনিয়োগ আসুক। আমরাও কিন্তু সেই চেষ্টাই করেছিলাম। আমরা কিন্তু আমাদের ঢাকা স্টক চেঞ্জের 25% শেয়ার বিক্রি করেছিলাম চাইনিজদের কাছে। চাইনিজদের 2টা স্টক চেঞ্জ, সিজিএন স্টক চেঞ্জ এবং সাংহাই স্টক চেঞ্জ আমাদের কাছে শেয়ার কিনেছিল। কিনে তারা আমাদের বড় স্টেক হোল্ডার হিসেবে আসলো। কিন্তু তারা যেগুলো সাজেশন দিল, আনফর্চুনেটলি তার একটাও বাস্তবায়ন করা হয়নি। তাদের কিছু সাজেশন ছিল, স্পষ্ট সাজেশন ছিল যে আমরা যে ট্রেড করি, যে স্ক্রিনে ট্রেড করি, সেই স্ক্রিনটা তারা চাইনিজ ভাষা করবে, তাদের একটা দিবে। সেটাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্ল্যাটফর্ম না, ট্রেডিং প্ল্যাটফর্ম না। তাইলে এই যে প্ল্যাটফর্ম পার্টনার দিতে ছিল, তাদের কাছ থেকে না নিয়ে আমরা কেন নাসডাকের এত দাম দিয়ে এই প্ল্যাটফর্ম নিলাম? তারা যদি চাইনিজ ভাষা এটা নিয়ে রাখতো, চাইনিজ ভাষা কোথায় চালাইতো? তারা চায়নাতে চালাইতো। চায়নাতে তো আমাদের নতুন ইনভেস্টর তৈরি হতো, অটোমেটিক্যালি একটা ফান্ড সাপোর্ট আসতো। আরেকটা কথা আমি আগেও বলছি, এখনও বলি, যদি আমাদের মার্কেটে পজিটিভ টোন চলে আসে, দেখবেন কোথেকে যে টাকা আসছে সেটা কিন্তু আমরা নিজেও হিসাব করতে পারবো না। নেগেটিভ ইকুইটির সমস্যা সমাধানে বিএসইসি একটু ভিন্নভাবে এগুচ্ছে। ঢালাওভাবে সময় না বাড়িয়ে যার যতটুকু পরিকল্পনা অনুযায়ী সময় প্রয়োজন হবে তাকে ততটুকুই সময় দেয়া হবে। তাত্ত্বিকভাবে পরিকল্পনাটি ভালো হলেও সমস্যা হয়েছে অন্যখানে। তথ্য মতে সবচেয়ে বেশি নেগেটিভ ইকুইটির হাউসগুলো কোনো না কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। যদি প্যারেন্ট কোম্পানির নিজেরই ক্যাপিটাল না থাকে, অবস্থা হয় শোচনীয়। তাহলে সাবসিডিয়ারির নেগেটিভ ইকুইটি কিভাবে সমাধান করবে সে বিষয়ে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। ধরে নেন যে কোনো একটা বড় প্রতিষ্ঠান, ব্যাংক হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, যাদের একটা মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ ফার্ম আছে, ব্রোকারেজ হাউস আছে। যদি ওই ব্রোকারেজ হাউসে আপনার নেগেটিভ ইকুইটি আর প্রভিশনিং নিয়ে যদি শর্টফল থাকে, তার কিন্তু ক্যাপিটাল শর্টফল হবে আলটিমেটলি, তাকে যদি প্রভিশনিং করতে হয়। নর্মালি যেটা হয়, ক্যাপিটাল শর্টফল হলে সে কিন্তু তার প্যারেন্ট কোম্পানির কাছে গিয়ে সে রিক্যাপিটালাইজেশনের জন্য যেতে পারে। বা সে যদি কোনো এমন একটা ব্যাংকের যদি ব্রোকারেজ হাউস হয়ে থাকে, যে ব্যাংক নিজেই দেলিয়ার, যে ব্যাঙ্কগুলি অলরেডি টার্গেটেড বাই বাংলাদেশ ব্যাংক, সেইং যে আপনারা এই ব্যাঙ্কগুলির কিন্তু অ্যাকচুয়ালি মানে ক্যাপিটাল শর্টফল ম্যাসিভ, বিকজ ওদের এনপিএল রেশিও, ওদের লাইবিলিটি মাচ হায়ার দ্যান ইটস ওন অ্যাসেট, দ্যান ইটস ওন ক্যাপিটাল বেস। তাহলে এই ক্যাপিটালটা ওই ব্রোকারেজ কেমনে রেজ করবে? কারণ ওই ব্যাংকেরই তো ক্যাপিটাল নেই।
সো এটা আমি মনে করি যে এটা কুড বি এ রিয়েল প্রবলেম। এটা যেসব ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি ফেস করছে তাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করাটা উচিত যে আপনারা এটাকে কীভাবে সলভ করবেন। অ্যান্ড আমার মনে হয় বিসেকেও এই জিনিসটা একটু কনসিয়াস থাকা উচিত যে এদেরকে হয়তোবা একটু স্পেশাল সার্কামস্ট্যান্স দিয়ে হয়তোবা ওদেরকে একটা সলিউশন করতে হবে, কারণ এক না একটা সলিউশন তো আপনাকে করতেই হবে, না করলে তো এই মার্কেটে এই প্রবলেমগুলি কন্টিনিউয়াসলি চলবে। ইউজুয়ালি এরকম একটা ডিপ একটা খারাপ সিচুয়েশনে বাইরের দেশে যেটা হয় যে অনেক সময় সরকার স্টেপ ইন করে। অনেক সময় যদি যেসব ইনস্টিটিউশনের যদি চায় নর্মালি ওরা ক্যাপিটাল কীভাবে রেজ করে, ওরা বন্ড ইস্যু করে হয়তো বা রিক্যাপিটালাইজেশন করে বা ইকুইটি হোল্ডারের থেকে তারা হয়তো বা রিক্যাপিটালাইজেশন করে। আমাদের দেশে আমার ধারণায় এই সব ইনস্টিটিউশনরা এই কাজগুলি করতে পারবে না, কারণ আমাদের বন্ড মার্কেট এত ভাইব্রেন্ট না। আর যেসব ইনস্টিটিউশনের ব্যাপারে কথা বলছি তাদের অ্যাকচুয়ালি শর্টফল এতই বেশি যেগুলি আমার মনে হয় না যে ওরা ওই টাকাটা ওরকম রেজ করতে পারবে। সো এখানে আমি মনে করি যে সরকার অ্যাকচুয়ালি একটা প্র্যাগম্যাটিক একটা সলিউশন আনাটাই তাদের জন্য বেটার হবে। এটা আলটিমেটলি বিনিয়োগকারীদের জন্য বেটার হবে, এটা সরকারের জন্য বেটার হবে। অ্যান্ড দেন অবশ্যই সে যখন রিক্যাপিটালাইজ করবে সে অবশ্যই কোনো না কোনো কন্ডিশন দিয়ে করবে। সো একটা ফাইন্যান্সিয়াল একটা ডিসিপ্লিন আনাটা খুবই ইম্পর্টেন্ট। দর্শক, এবারে বিনিয়োগ শিক্ষা পর্ব। বর্তমান বাজারে শেয়ার দর এতটাই কম যে যারা নতুন করে একটু বুঝে দেখে বিনিয়োগ করবেন তারাই হবেন লাভবান। আপনি যদি শেয়ার বাজারে নতুন হন তাহলে নিয়মিত পড়াশোনা করুন, পুঁজিবাজারের পালস বোঝার চেষ্টা আর বিনিয়োগের ক্ষেত্রে পরামর্শ নিন অভিজ্ঞদের কাছ থেকে। তবে আপনার হাউসের ট্রেডারদের কথায় ঘন ঘন ডালপালা পরিবর্তন করে তাদের কমিশন টার্গেট পূরণ না করে নিজেই তৈরি করুন আইটেম। শুধু শেয়ার বা ইকুইটি নয়, সেকেন্ডারি মার্কেটে রয়েছে মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, 3 ধরনের বন্ড সহ বিভিন্ন বিনিয়োগ পণ্য। শেয়ারে বিনিয়োগের জন্য আপনার বিনিয়োগকে কয়েকটি ধাপে ভাগ করে ফেলুন। বিশ্ববিখ্যাত ওয়ারেন বাফেটের মতো সব ডিম এক ঝুড়িতে যেমন রাখা ঠিক নয়, তেমনি আপনার বিনিয়োগও সব একটি মাত্র শেয়ারে রাখা উচিত নয়। আপনি চাইলে আপনার বিনিয়োগকে 3টি ধাপে ভাগ করতে পারেন। পুঁজি যেই পরিমাণই হোক না কেন, আপনার মোট পুঁজির অর্ধেক বিনিয়োগ করুন বাজারের সবচেয়ে ভালো নামকরা ব্লু চিপস কোম্পানিগুলোতে। সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেওয়া কোম্পানি যারা সুনামের সঙ্গে দেশে ব্যবসা পরিচালনা করছে সেগুলোর শেয়ারে আপনি মোট পুঁজির অর্ধেক বিনিয়োগ করতে পারেন। বাকি অর্ধেক পুঁজিকে আবার 2 ভাগ করে ফেলুন। যেসব কোম্পানির শেয়ার দর বাজারের তালের সঙ্গে বাড়ছে, সম্ভাবনা রয়েছে কিংবা মন্দ অবস্থা থেকে ভালোর দিকে যাওয়ার বিভিন্ন সংবাদ রয়েছে, সেগুলোতে 1 ভাগ বিনিয়োগ করতে পারেন। বাকি পুঁজি বিও অ্যাকাউন্টে রেখে দিবেন আপৎকালীন সময়ের জন্য, কারণ দর পতনের সময়ই শেয়ার কেনার উপযুক্ত সময়। দর কমলে কিনবেন, বাড়লে বিক্রি করে দিবেন। এই 3 ধাপে আপনার সঞ্চিত অর্থের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন। দর্শক, এবারে আন্তর্জাতিক শেয়ার বাজার। টানা উত্থানের পর কারেকশনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজার। দেশটির ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.10% কমে দাঁড়িয়েছে 41,859 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.27% কমে দাঁড়িয়েছে 5,842 পয়েন্ট। যুক্তরাষ্ট্রে কারেকশন হলো চাঙ্গা অবস্থা ধরে রেখেছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.04% বেড়ে দাঁড়িয়েছে 8,739 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.50% বেড়ে দাঁড়িয়েছে 23,999 পয়েন্ট। ধারাবাহিক উত্থানের পর অবশেষে কারেকশনে এসেছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.57% কমে দাঁড়িয়েছে 37,160 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.57% কমে দাঁড়িয়েছে 3,348 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.67% কমে দাঁড়িয়েছে 80,952 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.66% কমে দাঁড়িয়েছে 1,19,141 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 23তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।